আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা আমার প্রিয় শিক্ষার্থী? আমি ইঞ্জিনিয়ার গাজী আরাফাত কবির, আকিজি ইনস্ট্রাক্টর, আকিজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আমি তোমাদের আজ পড়াবো প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স, কম্পিউটার টেকনোলজি, 4th সেমিস্টার। তা চলো শুরু করা যাক দেরি না করে। প্রথম অধ্যায়, ডিজিটাল ইলেকট্রনিক্সের মৌলিক ধারণা। আসলে ডিজিটাল ইলেকট্রনিক্স বলতে বোঝায় ডিজিটাল শব্দের অর্থে যে সংকেত বা প্রতীক মাত্র দুইটি নির্ধারিত স্তরে থাকে, কোনো অজানা অবস্থান থাকে না, এবং যার স্তর দুইটি সময়ের সাথে সাথে ধাপে ধাপে পরিবর্তিত হয় এবং ধাপসমূহের মান নির্দিষ্ট থাকে। ইলেকট্রনিক্সের যে শাখায় ডিজিটাল সংখ্যা বা সংকেত এবং বিভিন্ন ডিজিটাল সার্কিটের গঠন প্রণালী, কার্যপ্রণালী, ডিজিটাল ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে ডিজিটাল ইলেকট্রনিক্স বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো যে কি ডিজিটাল ইলেকট্রনিক্স কাকে বলে। মানে ডিজিটাল ইলেকট্রনিক্স শব্দের অর্থ হচ্ছে, ডিজিটাল শব্দের অর্থ হচ্ছে ডিজিটালাইজড। মানে এই ডিজিটালে কোনো কোনো অপ্রাসঙ্গিক কোনো অর্থ থাকবে না। সর্বদা এর সিগন্যাল বা এর প্রতীকের নির্দিষ্ট মান থাকবে। হয় যেমন সহজ কথা হয়েছে, হয় 0 নয় 1, মানে হয় 5 ভোল্ট নয় 0 ভোল্ট, যে কোনো কিছু মাঝখানে কোনো একটা থাকবে না যে 5.3232 এরকম কোনো কিছু নাই। বোঝা গেছে? মানে যে সিগন্যাল দুইটি মাত্র অবস্থা থাকে তাকে, মানে যার একটি হচ্ছে হাই অবস্থান বলা হয়, অন্যটিতে লো অবস্থান বলা হয়। মানে হাই মানে হচ্ছে 1 এবং লো মানে অফ, এই অবস্থা থাকে এবং অন্য কোনো অবস্থায় থাকে না, তাহাকে ডিজিটাল সিগন্যাল বলা হয়। ডিজিটাল সিগন্যালের সাথে ডিজিটাল ইলেকট্রনিক্সের ওতপ্রোতভাবে জড়িত। আশা করি তোমরা বুঝতে পারছো ডিজিটাল ইলেকট্রনিক্স মানে কি। ডিজিটাল সিগন্যাল, যে সিগন্যালে দুইটি মাত্র অবস্থান থাকে, যার একটি হাই স্টেজ বা 1 এবং অন্যটি লো স্টেজ বা অফ বলে, এবং এই অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে কোনো সময়ের প্রয়োজন হয় না তাকে। মানে টাইম বেশি নেয় না, হয় অফ নয় অন, তাকে ডিজিটাল সিগন্যাল বলা হয়। যেমন যেমন দেখো, আমি তোমাদের এইখানে একটা ডিজিটাল সিগন্যাল দেখাচ্ছি। যে এই দেখো, উপরে উপরে যে সিগন্যালটা দেখতেছো, সেই সিগন্যালটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালটা ঠিক এইভাবে যাচ্ছে, সাইন ওয়েভ আকৃতির। ঠিক আছে? যে জায়গা তোমার অনেক সরু অ্যানালগ সিগন্যাল, মানে অ্যাম্পলিচিউড অনেক কম, এগুলোর অ্যাম্পলিচিউড বলা হয়, অ্যাম্পলিচিউড অনেক কম, সেইখানে হচ্ছে তোমার অন হচ্ছে, আর যেখানে অ্যাম্পলিচিউড ফাঁকা সেখানে 0 হচ্ছে। এটা হচ্ছে FM ডিজিটাল রেডিও সিগন্যাল। বুঝতে পারছো? এখানে হচ্ছে তোমার ডিজিটাল সিগন্যাল, এটা যে ডিজিটাল সিগন্যাল এটাকে সমপরিমাণ অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে তারপর ট্রান্সমিট করা হয়, মানে রেডিওতে, মানে তার ছাড়া যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশন। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, ডিজিটাল সিগন্যালকে মানে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা হচ্ছে কিভাবে। প্রথমে থাকতেছে অ্যানালগ, এরপর আস্তে আস্তে সেটাকে ডিজিটাল হয়ে যাচ্ছে লো পাস ফিল্টার ইউজ করে। দেখো 1 ভোল্ট মানে 1 ভোল্টই, ঠিক আছে? 1 ভোল্টের কিন্তু বেশি হচ্ছে না। অ্যাম্পলিচিউড দেখো 0.5 করে, 5.5 সেকেন্ড বা 1 সেকেন্ড করে যাচ্ছে, 1 সেকেন্ড করে যাচ্ছে, বেশি হচ্ছে। তারপরে একটা সিগন্যাল দেখো 3.3 ভোল্টে উঠতেছে, আবার নিচে নেমে যাচ্ছে, আবার উঠতেছে, আবার নিচে নেমে যাচ্ছে, আবার উঠতেছে, আবার নিচে নেমে যাচ্ছে। এভাবে অনেক জিনিস আছে যেগুলো কাজ করে। ঠিক আছে? মূলত এইগুলো হচ্ছে তোমার ডিজিটাল সিগন্যাল। মূলত হচ্ছে তোমার এইগুলো নিয়ে হচ্ছে ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে? যে সিগন্যালের যেমন ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য আছে, এই সিগন্যালের
এক অবস্থা থেকে অন্য অবস্থায় হঠাৎ পরিবর্তন হয়। এই সিগন্যালের স্তরে স্তরে পরিবর্তন হয়। লো এবং হাই এই দুটো মান থাকে, মাত্র দুইটি নির্ধারিত লেভেল থাকে। হাই এবং লো লেভেলের মাঝখানে কোনো মান বিদ্যমান নয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে কোনো মান বিদ্যমান থাকে না হাই এবং লো এর মাঝখানে। ডিজিটাল সিগন্যাল দ্বারা পরিচালিত সার্কিটের ডিজিটাল সার্কিট বা ডিজিটাল ডিভাইস সমূহকে ডিজিটাল ডিভাইস বলা হয়। এখানে কয়েকটা ওয়েব দেয়া আছে, তোমাদের বইতে দেখবা। তারপর আসে লজিক লেভেল। লজিক লেভেল মানে বোঝায় 0 এবং অন। তারপর ডিজিটাল মোডের সিগন্যালের প্রক্রিয়াসমূহ, যেমন বৈদ্যুতিক নয়েজ খরচ কম, প্রদর্শন খরচ বেশি, তথ্য সংরক্ষণ করা যায় খুব সহজে, নির্ভরশীলতা আছে, ভুল ত্রুটি এবং রক্ষণাবেক্ষণ কম। তারপরে আইসি ফেব্রিকেশন মানে আইসি কীভাবে ফেব্রিকেশন করা হয়, আইসি বহুগুণী অনেক। আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। তোমরা সহজ কথায় যেটা বলতে গেলে যে অনেকগুলো সার্কিটকে একটা সার্কিটের ভিতরে নিয়ে আসাকে ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়। আচ্ছা, এই গেল তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের বেসিক ধারণা। ডিজিটাল ইলেকট্রনিক্সের ভিতরে কিছু জিনিস খেয়াল করতে হয় আমাদের, যেমন হচ্ছে ডিজিটাল পালসের তরঙ্গর প্যারামিটার সমূহ কী কী থাকে। যেমন ফলিং টাইম, এই যে যখন সিগন্যালটা উপর থেকে নিচে আসতেছে এটাকে ফলিং টাইম বলে। তারপর হচ্ছে স্পন্দনের বিস্তার, এই যে তোমার এই যে দেখো 0 থেকে একটা যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই স্পন্দনের বিস্তার। তারপর হচ্ছে ডিউটি সাইকেল, যে পূর্ণ সাইকেল সম্পন্ন করতে যে টাইম লাগতেছে, যে দুটো সিগন্যাল এই যে এই একটা যাচ্ছে আবার একটা যাচ্ছে আবার একটা যাচ্ছে আবার একটা যাচ্ছে, এই পর্যন্ত হচ্ছে পূর্ণ সাইকেল। একটা সাইকেল ঠিক এই পর্যন্ত হচ্ছে পূর্ণ সাইকেল। সেই পূর্ণ সাইকেল সম্পাদন করতে তো যত টাইম লাগে। এবং ফ্রিকোয়েন্সি বলা হয় যে উপর নিচে যাচ্ছে এইগুলো হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, যেটা টাইমের উপর ডিপেন্ড করে, টাইম পিরিয়ড। যেমন মনে করো যে এখানে এটা কত টাইম ধরে চলতেছে, এইটাকে এই এক্সিসকে বলা হয় টাইম, আর এই এক্সিসকে বলা হয় মান, অ্যামপ্লিটিউড বলো ভোল্টেজ বলো যাই বলো, ঠিক আছে। তা অবশ্যই তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা থাকতে গেলে অবশ্য এই 5টা জিনিস তোমার মনে রাখতে হবে, যে ফলিং টাইম, স্পন্দনের বিস্তার, ডিউটি সাইকেল, ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড, এই কয়টা সম্পর্কে ধারণা থাকতে পারে। অবশ্যই তোমাদের ধারণা থাকতে হবে। তা আশা করি বুঝতে পারছো ডিজিটাল ইলেকট্রনিক্সের মূল ধারণা। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় কি? দ্বিতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও বাইনারি অ্যারিথমেটিক অপারেশন সম্পর্কে ধারণা। তাই না? তাহলে আমরা প্রথমে হচ্ছে দশমিক, বাইনারি, অক্টারি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সংজ্ঞা ও বর্ণনা। হয়তো তোমরা বলতে পারো যে স্যার এই যে দশমিক, বাইনারি, অক্টালি ও হেক্সাডেসিমেল পদ্ধতি মানে সংখ্যা পদ্ধতি মানে কি আসলে স্যার, এটা আসলে কি? আসলে এটা একটা গণনা করার সিস্টেম। কম্পিউটার অনেক সময় অনেকভাবে গণনা করে, অনেক সময় কম্পিউটার বলো বা ডিজিটাল সার্কিট বলো বা ডিজিটাল ইলেকট্রনিক্স যে ডিজিটাল সার্কিটগুলান আছে এইগুলান অনেক সময় অনেকভাবে গণনা করে, তারই পরিপ্রেক্ষিতে এইগুলোন তৈরি করা। এইগুলোন আবার কেউ বলে ম্যাশিং ল্যাঙ্গুয়েজ, এই যে 0 আর 1, এই বিভিন্ন টাইপের। আস্তে আস্তে তোমরা এই বইয়ের ডিপলে আরও অনেক কিছু জানতে পারবা, ঠিক আছে। তা আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবা। যা এখন আপাতত মনে রাখো যে এইগুলো হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, যেটা ডিজিটাল ইলেকট্রনিক্সের ভিতরে বা প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্সের ভিতরে পড়ে বা ডিজিটাল ইলেকট্রনিক্সের সাথে লাগে। যেমন সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম আছে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়, তবে বেসিক্যালি কোনো সংখ্যা লেখা, উপস্থাপন, একই নাম্বারকে বিভিন্ন উপায়ে উপস্থাপন করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয় বা নাম্বারিং সিস্টেম বলা হয়। এক কথায় যে পদ্ধতি কোনো কিছুকে সংখ্যা গণনা করা বা প্রকাশ করা হয়, মানে এক কথায় যে পদ্ধতিতে কোনো কিছুকে সংখ্যায় গণনা বা প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। মানে এনিথিং, একটা ছবি হতে পারে, ইমেজ হতে পারে, ওয়ার্ড হতে পারে, যে কোনো কিছু, এভরিথিং একটা সংখ্যায় প্রকাশ করা হয় তাকেই সংখ্যা পদ্ধতি বলা হয়।
তারপরে আসো, নাম্বার সিস্টেমগুলো কিসের উপর ডিপেন্ডেন্ট? নাম্বার সিস্টেম হচ্ছে ডেসিমেল নাম্বার, বাইনারি নাম্বার, অক্টালি নাম্বার, হেক্সাডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বার কি? ডেসিমেল নাম্বার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। যেমন বেসিক, এর বেস কি? বেস হচ্ছে 10, এর বেস 10 মানে 0 থেকে 9 পর্যন্ত 10টাই সংখ্যা হবে। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ওকে, 10টা সংখ্যা হয়েছে। তারপর হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। বাইনারি কি? বাইনারির বেস হচ্ছে 2, মানে এটা 2টা সংখ্যা নিয়ে গঠিত। এর আগে গেছিল কয়টা? ডেসিমেল সংখ্যা ছিল 10টার, আর এখন হচ্ছে তোমার বাইনারি সংখ্যা হচ্ছে 2টার। সেই 2টা কি কি? একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। এটা হচ্ছে বাইনারি সংখ্যা, যেখানে মাত্র 2টা সংখ্যাই থাকে, 0 এবং 1। তারপর হচ্ছে অক্টালি নাম্বার। অক্টালি নাম্বার এখানে হচ্ছে অক্টালির বেস কত? অক্টালির বেস হচ্ছে 8, মানে এখানে 8টা সংখ্যা থাকে 0 থেকে 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 7, 5, 6, 7, এই মোট 8টা সংখ্যা থাকে, এই জন্য একে অক্টালি বলা হয়। হেক্সাডেসিমাল সংখ্যা মানে বলা হয় 16টা সংখ্যা, যেখানে হচ্ছে তোমার 0 থেকে 9 পর্যন্ত মানে ডেসিমেল সংখ্যা আছে, এবং এ থেকে এফ পর্যন্ত আছে। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপর হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ। এই 16টা সংখ্যা নিয়ে এই হেক্সাডেসিমেল সংখ্যা গঠিত হয়। এবং তুমি একে যে কোনো প্রকার সংখ্যা দিলে, যখন আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব, তখন এই 16টা হেক্সাডেসিমেল কোড দিয়ে আমরা কনভার্ট করব। আশা করি বুঝতে পারছো যে নাম্বারিং সিস্টেমের যে হেক্সাডেসিমেল বা ডেসিমেল, বাইনারি, অক্টালি এবং হেক্সাডেসিমেল নাম্বারের সংখ্যা কী। আর যদি তোমরা না বুঝতে পারো একান্ত, তাহলে অবশ্যই 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 আমাকে কমেন্টস করে জানাবা, অথবা আমার মেসেঞ্জারে মেসেজ করবা, হোয়াটসঅ্যাপ করবা, বা ইউটিউবে কমেন্টস করবা যে স্যার এখানে বুঝতেছি না। আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিব। যেমন আমরা আসি প্রথমে ডেসিমেল সংখ্যা। ডেসিমেল অর্থ 10, যে পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এই 10 ডিজিটের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ডেসিমেল সংখ্যা বলে, আমি আগেই বলছি তোমাদের। তারপরে বাইনারি সংখ্যা। বাইনারি অর্থ 2, যে পদ্ধতিতে 0 এবং 1 এই 2 ডিজিট এর মাধ্যমে সংখ্যা প্রকাশ করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এরপরে আসে কি? অক্টালি সংখ্যা পদ্ধতি। অক্টালি অর্থ 8, অর্থাৎ যে সংখ্যাকে 0 থেকে 7 এই 8টি ডিজিটের মধ্যে প্রকাশ করা হয় তাকে অক্টাল পদ্ধতি বলে। তারপরে আসো কি? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল অর্থ 16, অর্থাৎ যে পদ্ধতিতে সকল সংখ্যাকে 0 থেকে 9 এবং পরবর্তীতে এ বি সি ডি ই এফ এই 16টি এই 16টি ডিজিটে প্রকাশ করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। তোমাদের বইতে যে সংখ্যা পদ্ধতি আছে, সেই সংখ্যা পদ্ধতির একটা চিত্র আমি এখানে তুলে ধরলাম। আশা করি বুঝতে পারছো। নোটেশন এটা কি কেমনভাবে লেখা হয় তাই দিছে, ঠিক আছে। বেস আসলে এটা কয়টা সংখ্যা নিয়ে গঠিত, যেমন বাইনারি 2টা, অক্টালি 8টা, ডেসিমেল 10টা, হেক্সাডেসিমেল 16টা। তারপরে ডিজিট কী কী ডিজিট নিয়ে গঠিত, তারপর নাম্বার সিস্টেম গেল। এরপরে আসে সকল সংখ্যা পদ্ধতির ওকে। এবার সংখ্যায় রূপান্তর কি আসলো? প্রথমে দশমিক হতে বাইনারিতে রূপান্তর। বাইনারি সংখ্যা প্রতিটি 1 এর স্থানে মান যোগ করে সংখ্যাটির সকল কক্ষ দশমিক মান নির্ণয় করা যায়। মানে প্রতিটি 1 এর স্থানীয় মান যোগ করে, প্রতিটি 1 মানে প্রতিটি একক সংখ্যা এর স্থানীয় মান। এখানে বলতেছে কি, এখানে বাইনারি পদ্ধতি কিভাবে নির্ণয় করা যায়, যে বাইনারি থেকে দশমিকে, এখানে হচ্ছে বাইনারি সংখ্যার প্রতিটি 1 এর স্থানীয় মান যোগ করে প্রতিটি 1 মানে হচ্ছে বাইনারি সংখ্যা তো আমরা জানি 0 এবং 1, এবং প্রতিটি 1 মানে যে প্রতিটি 1 এর জন্য যে একটা স্থানীয় মান হবে, সেই মানটা
যোগ করে সংখ্যাটি সমকক্ষ দশমিক মান নির্ণয় করা যায়। যে যেমন ধরো এখানে একটা সংখ্যা আসছে যে প্রথমে আছে কি 1 0 1 1 0 1 0 1, তাই না? এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যাকে আমরা দশমিকে নির্ণয় করব। এখন আমাদের কি করতে হবে, পিছন দিক দিয়ে কাউন্ট করতে হবে, যে পিছন দিক দিয়ে 0 1 0 1 0 1 1 পিছন দিক দিয়ে। এবার এই ওয়ানটা আমরা এখানে লিখলাম, লিখে গুণ দিয়ে এই যে এই ওয়ানটা আমরা লিখছি যে পিছনে দেখো 1 গুণ 2^0। এখানে 2^0 যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আমরা পিছন দিকতে দিব। দেখো যদি এখানে এখানে প্রথমটা যে 1 আছে, 1-এর উপরে দেখো একটা 0 লেখা আছে, তারপর 0-এর উপরে একটা 1 লেখা আছে, এগুলো হচ্ছে পাওয়ার। যে এগুলো যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার। যে প্রথম সংখ্যাটা 2^0 দিয়ে গুণ করব, দ্বিতীয় সংখ্যাটাকে 2^1 দিয়ে গুণ করব, তৃতীয় সংখ্যাটাকে পিছন দিক দিয়ে, তৃতীয় সংখ্যাটাকে তোমার 2^2 দিয়ে গুণ করব, এবং তাই করতেছে। এইভাবে গুণ করে যা হবে সেটা আবার যোগ করব, সকল সংখ্যাগুলো আমরা আবার যোগ করব। যোগ করলে একটা সমকক্ষ দশমিক সংখ্যা হবে। আশা করি বুঝতে পারছো কথাটা। এরপরে আসা হচ্ছে দশমিক থেকে, বাইনারি থেকে দশমিকের পয়েন্টের পরে আমরা এখানে যে জিনিসটা পিছন দিক দিয়ে করছি, যদি পয়েন্ট থাকে তাহলে পয়েন্টের পর থেকে আমরা সেই জিনিসটা শুরু করব। এখানে আমরা পাওয়ার দিব মাইনাস। দেখো এখানে পাওয়ার আছে সব মাইনাস, -1 -2 -3 -4 এভাবে। যে এবং পয়েন্টের পর থেকে শুরু করছি। পয়েন্টের আগে হচ্ছে টোটালি পয়েন্ট যেখানে থাকবে এর যদি পয়েন্ট না থাকে তাহলে একদম পিছন থেকে, পুরো সংখ্যাটার পিছন থেকে আমরা 0 1 2 এইভাবে পাওয়ার বসানো শুরু করবো। আর যদি পয়েন্ট থাকে তাহলে পয়েন্টের পর থেকেই, তাহলে প্রথম থেকেই আমরা সেই সংখ্যাটা বসানো শুরু করব উইথ মাইনাস চিহ্ন দিয়ে। যেমন 1 × 2^-1 প্লাস 0 × 2^-2 প্লাস 1 × 2^-3 প্লাস 0 × 2^-4 এইভাবে। এখন এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করে যা হবে সেটাই, যোগ করে যা হবে সেটাই আমরা এখানে লিখব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে বাইনারি হতে দশমিকে রূপান্তর করতে হয়, পয়েন্ট থাকলে, মানে ফ্লোটিং নাম্বার থাকলে এবং পয়েন্ট না থাকলে। এবার আমরা আসতেছি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর আমরা কি করলাম, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর প্রথমে আমরা ভাগ করলাম। ভাগ করার পরে মনে করো যে কত 1 2 3 7 ভাগ 2 দিলাম, হলো কত 618, একবার গেল। এর ভাগ শেষ হলো কত 1, মানে 2 দিয়ে ভাগ করলে 618 হয় ভাগফল, মানে 618 বার যায় আর কি। 618 গুণ 2 দিলে 618 গুণ 2 দিলে হয় হচ্ছে তোমার 1236 হয়। আমাদের ভাগ শেষ কিন্তু 1 থেকে যায়, সেই 1 আমরা এখানে হাতে রাখছি, এখানে রাখছি। এরপরে দেখা যাচ্ছে 618-রে 2 দিয়ে ভাগ দিলে কি হয়, 309 হয়, ভাগশেষ থাকে না, এই জন্য 0 লিখছি। তারপর হচ্ছে আবার 2 দিয়ে 309-রে ভাগ দিছি, মানে ভাগফল যেটা হবে সেটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ দিব। এইভাবে হচ্ছে তোমার ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা হয়, মানে দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করা হয়। এরপরে সবার শেষে ভাগ করতে করতে যে আমাদের লাস্টে যে 1 থাকবে, 1-ও আমরা 2 দিয়ে ভাগ দিলে হবে 0, এবং সেই 0টা লিখব, অথবা 0টা লিখব, অথবা ভাগশেষ 1 থাকবে। এখন ভাগশেষ যে 0টা লিখব অথবা 1 থাকবে আর কি ভাগশেষ আমাদের।
এরপরে আমরা কি করব, যে সবার শেষে যে ভাগশেষটা থাকবে আমাদের, যেমন এই যে 2 2 2 দুগুণে 4, 0, ভাগশেষ 0 থাকতেছে। তারপরে তোমার মনে করো যে এমনি ভাগফল আছে 2, আবার 2-এর ভিতরে 0 বার যায়, 1 বার যায়, এই যে 1 0 থাকতেছে এখানে। তারপর হচ্ছে 1 আর 2-এর ভিতরে যায় না, 0 বার যায়, কিন্তু এখানে একটা 0 দিয়ে আমরা এই লাস্টে যে 1 আছে সেই 1টা এখানে লিখে দিছি। এবার আমরা পিছন দিক দিয়ে করতে করতে যাব। যেমন পিছন দিক দিয়ে যদি আমরা করতে যাই তাহলে কি হয়, যে পিছন দিক দিয়ে যদি আমরা লিখতে যাই তাহলে এর সমতুল্য মানে 1 2 3 7 এর সমতুল্য বাইনারি আসে কি 1 0 0 1 1 0 1 0 1 0 1। এটা হচ্ছে সমতুল্য বাইনারি ওর। এরপরে আমরা আর একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এইখানে হচ্ছে পয়েন্টের পরে কিভাবে ভাগ করে মিলাইতে হবে বা পয়েন্টের আগে কিভাবে ভাগ করে মিলাইতে হবে। পয়েন্টের যেমন 30 আগে আমরা ভাগ করে নিচ্ছি, যে এরকম 1 1 1 30-রে আগে বাইনারি করে নিচ্ছি। তারপরে আমরা পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আবার 2 দিয়ে গুণ দিব, মানে পয়েন্টের পরে যা থাকবে যদি বাইনারি থেকে ডেসিমেলে করতে হয় তাহলে আমরা গুণ দিব, এবং ডেসিমেল থেকে যদি বাইনারি করতে হয় তাহলে পয়েন্টের পরে যেটা আছে 10 বাইনারি থেকে ডেসিমেলে করতে হলে আমরা ভাগ দিব, মানে এই যে -2 দিচ্ছিলাম, -1 দিচ্ছিলাম, যে পাওয়ারটা মাইনাস দিচ্ছিলাম, মানে ভাগ দেব সহজ কথায়। আর যদি তোমার দশমিক থেকে বাইনারি করতে চাই তাহলে গুণ দিব। পয়েন্টের আগে যে কাজটা হবে পয়েন্টের পরে সেই কাজটা উল্টো হবে। যেমন এখানে পয়েন্টের আগে আমরা ভাগ দিচ্ছি, কিন্তু পয়েন্টের পরে আবার আমরা গুণ দিচ্ছি। এটা মনে রাখতে হবে সহজভাবে, যে পয়েন্টের আগে যেটা হবে গুণ, পয়েন্টের পরে সেটা হবে ভাগ, এবং পয়েন্টের আগে যেটা হবে ভাগ সেটা পয়েন্টের পরে হবে কি গুণ। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে দশমিক থেকে অক্টালে রূপান্তর। দশমিকে আমাদের একটা নাম্বার আছে, সেটা হচ্ছে কি 248 বেস 10। এখানে আমরা অক্টালিতে রূপান্তর করব, মানে আমরা 8 দিয়ে ভাগ দিব। তুমি যা থেকে যাতেই রূপান্তর করতে চাও তোমার ভাগ দিতে হবে। যেমন মনে করো যে আমি বাইনারি থেকে ডেসিমেলকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে তার বেস দিয়ে, মানে তা ডেসিমেলের বেস হচ্ছে 2, সেই 2 দিয়ে ভাগ করতে হয়, আমাদের বারবার তাকে ভাগ করতে হয়। এখন আমরা ডেসিমেলকে অক্টালিতে রূপান্তর করব। অক্টালিতে রূপান্তর করলে অক্টালির বেস হচ্ছে 8, আমরা 8 দিয়ে ভাগ দিচ্ছি। 8 দিয়ে ভাগ দিলে কত হবে 31 হবে। হাতে কত থাকবে, হাতে 0 থাকবে, হাতে এখানে 0 থাকবে। এরপর দেখা যাচ্ছে এই আবার সেই ভাগফলকে আমরা আবার 8 দিয়ে ভাগ দিচ্ছি। 8 দিয়ে ভাগ দিলে কত হবে, এখানে 3 হবে। এখন এই 3 এখন আমাদের কি হচ্ছে এখানে এখন আমরা যে সেই আগের পিছন থেকে যে নিয়মটা আছে, যে পিছন দিক দিয়ে সংখ্যাটা লিখতে যাব, যে এই যে 3 লিখছি, তারপর 7 লিখছি, তারপর 0 লিখছি। এটা হচ্ছে তোমার কি 370 হচ্ছে সমতুল্য অক্টালি সংখ্যা 248-এর। মানে 248 ডেসিমেল সংখ্যার সমতুল্য অক্টালি সংখ্যা হচ্ছে 370। আশা করি তোমরা বুঝতে পারছো অনেকটা। সেকেন্ড আরেকটা দেখাচ্ছে এখানে, যে কিভাবে করছে। এটা সেকেন্ড না, আসলে এটা কিভাবে করছে সেটাই। আশা করি তোমরা বাসায় এটা আরও একটু প্র্যাকটিস করলে আরও ভালো পারবা আমার এই ভিডিও দেখে, প্র্যাকটিস করার পরে। এবার আসো অক্টালি থেকে দশমিকের রূপান্তর। এই যে
আমরা যেমন বাইনারি থেকে দশমিকে রূপান্তর করছিলাম, তেমন অক্টালি থেকে দশমিকে রূপান্তর করতে গেলে গুণ দিতে হবে। এবং পাওয়ারগুলো সেই সেম পিছন থেকে দিয়ে লিখছে এবং পয়েন্টের পরেও মাইনাস চিহ্ন দিছে। তোমরা দেখতে পাচ্ছ যে 375 এটা একটা অক্টালি সংখ্যা, এর সমতুল্য ডেসিমেল সংখ্যায় বা দশমিক সংখ্যায় রূপান্তর করা হবে। যেমন এই যে 5 লিখছে, 5 ইন্টু তার বেজ হচ্ছে 8, আমরা বাইনারির সময় দিছিলাম 2 টু দি পাওয়ার দিছিলাম, কারণ বাইনারির বেজ হচ্ছে 2 আর এখানে বেজ হচ্ছে 8, মানে এটা অক্টালি সংখ্যা যেহেতু তার বেজ হচ্ছে 8, সেহেতু 5 ইন্টু 8 টু দি পাওয়ার 0, 7 ইন্টু 8 টু দি পাওয়ার 1, 3 ইন্টু 8 টু দি পাওয়ার 2, পিছন দিক থেকে আসছে পাওয়ারটা। এখন এই সম্পূর্ণটা গুণ করে যোগ করলে যা হবে সেটা হচ্ছে সমতুল্য দশমিক সংখ্যা। কি 375 অক্টালি মানে 375 অক্টালি সংখ্যা, এর সমতুল্য ডেসিমেল সংখ্যা হচ্ছে 253। পয়েন্টের পরেও সেম, পয়েন্টের আগে যে গুণ হয়েছে পয়েন্টের পরে যে ভাগ হবে, কি পাওয়ারগুলোর মাইনাস হয়ে যাবে, পাওয়ারগুলো যথারীতি মাইনাস হয়ে গেছে পয়েন্টের পরে 1 2 দিয়ে। ও আরেকটা জিনিস তো পয়েন্টের আগে যেটা জিরো হয়, পয়েন্টের পরে কিন্তু কখনো জিরো হয় না, কারণ জিরো তো একবারই হয়, জিরো কিন্তু দুইবার হয় না, পয়েন্টের পরে -1 থেকে শুরু হয়। এটা তোমরা অবশ্যই মনে রাখবা। তারপরে অক্টালি থেকে বাইনারি, বাইনারি টু অক্টালি কনভার্সন। আসলে অক্টালি থেকে সরাসরি আসলে বাইনারি বা ডেসিমেল থেকে সরাসরি, ডেসিমেল থেকে যেমন সহজে বাইনারি করা যায়, যেমন হেক্সাডেসিমেল থেকে ও তোমার সরাসরি বাইনারি করতে গেলে যে কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, যেমন হেক্সাডেসিমেল সংখ্যা থেকে সরাসরি বাইনারি করতে গেলে এবং অক্টালি সংখ্যা থেকে সরাসরি বাইনারি করতে গেলে কিছু চার্ট মুখস্থ রাখতে হয়। যেমন এখানে একটা চার্ট আছে পাশে দেখো, এটা হচ্ছে অক্টালি সংখ্যার সমতুল্য বাইনারি। যেমন 0 এর বাইনারি হবে হচ্ছে 000, মানে 3টি সংখ্যার ভিতরে সীমাবদ্ধ থাকবে, কারণ তোমরা অক্টালি সংখ্যা অক্টালি সংখ্যা অক্টালি যত বড়ই সংখ্যা হোক না কেন, যে অক্টালির সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 7, তা 7-রে 3 দিয়ে অক্ষরের ভিতরে লেখা যায়, মানে 3টে বাইনারি সংখ্যার ভিতরে লেখা যায়, সেটা হচ্ছে 7-এর সমতুল্য বাইনারি হচ্ছে 111, এটার ভিতরে লেখা যায়। এদিকে তোমরা যদি আরেকটাও জিনিস মিলাতে পারো যে 8 অক্টালি, মানে এর বেজ হচ্ছে 8, বাইনারি বেজ হচ্ছে 2, তাহলে যাই হোক 8-এর 2 দিয়ে কতবার ভাগ দেওয়া যায় আমরা এটাই দেখব। প্রথমে আমরা ভাগ দিছি 2 দিয়ে 8-এর ভাগ দেবো, কত হয়, 2 দুগুণে 4, 2বার আর বেশি যায় না, 2 দুগুণে 4 বা 4 দিয়ে 4 যায়, আমাদের ভাগফল হয় 4। এবারে আবার 4-রে 2 দিয়ে ভাগ দিব, কত হয়, 2 হয়, আবার 2-রে 2বার যায়, মানে মোটামুটি 3টে ক্যারেক্টারের বেশি আমাদের হয় না বেস দিয়ে বেসকে ভাগ দিলে, তাহলে আমাদের 3টা ক্যারেক্টারই হবে, সেই জন্য অক্টালিতে 3টা বাইনারির সংখ্যার বেশি লাগে না। তাই আমি বলবো যে যদি অক্টালি থেকে সরাসরি বাইনারিতে কনভার্ট বা হেক্সাডেসিমেল থেকে সরাসরি বাইনারিতে কনভার্ট করতে হয়, তখন তোমার এটা চার্ট মনে রাখতে হবে। যেমন 0-র জন্য 3টা শূন্য, 3টা ক্যারেক্টারের শূন্য, তারপরে 1-এর জন্য 001, তারপর 2-র জন্য 010, তারপর 3-র জন্য 011, তারপর 4-এর জন্য 100, তারপর 5-এর জন্য 101, তারপর 6-এর জন্য 110, তারপর 7-এর জন্য 111। আশা করি বুঝতে পারছো। এবং এখানে দেখো যে বাইনারি টু অক্টারি বা অক্টারি থেকে বাইনারি কনভার্সন, ঠিক আছে। এখন তোমার এই যে বাইনারি থেকে কি, এখন অক্টালি থেকে সরাসরি যদি বাইনারি করতে চাও, তাহলে এখন যে সংখ্যা থাকবে, যেমন মনে করো যে এটা একটা অক্টালি সংখ্যা, যে 153.12, তাহলে এখানে আমরা এই যে 153-র জন্য কত বসাইছি, যেমন 1-এর জন্য আমরা জানি কি, 1-এর জন্য আমরা জানি কি 001,
এই যে 001 পাতাইছি। 5-এর জন্য আমরা জানি কি 101, যে 101 পাতাইছি। তারপরে আমাদের 3-র জন্য জানি কি 011, এই যে 11 পাঠাচ্ছি। এরপরে পয়েন্ট, তারপরে হচ্ছে আমরা 1001, তারপরে হচ্ছে 2010। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বাইনারি টু অক্টালি কনভার্সন বা অক্টালি টু বাইনারি কনভার্সন একই সিস্টেম। সরাসরি যদি কেউ চেঞ্জ করতে চায় বাইনারি থেকে আবার অক্টালি কনভার্সন, ও তোমাদের বোঝাই দিলাম যে কিভাবে বাইনারি থেকে অক্টালিতে কনভার্সন করতে হবে। তিনটে সংখ্যা গ্রুপ করে ভাগ করে। তারপর হচ্ছে হেক্সাডেসিমেল হতে বাইনারিতে, আমি আগেও বলছি বাইনারিতে যদি কোনো কিছু সরাসরি কনভার্ট করতে হয় তবে এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যার কোড তোমার মনে রাখতে হবে। যেমন মনে করো যে হেক্সাডেসিমেল, এখানে ডেসিমেল সংখ্যারও একটা চার্ট আছে এবং হেক্সাডেসিমেল সংখ্যারও একটা চার্ট আছে। এখানে তার সমতুল্য একটা বাইনারি দেওয়া আছে, যেমন হচ্ছে তোমার 0 মানে হচ্ছে 4টা 0। এখানে হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16। এখন আমরা সেই পুরনো নিয়মে বলি যে হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16 এবং বাইনারি বেজ হচ্ছে 2। তাহলে 2 দিয়ে আমরা 16-রে কতবার ভাগ করতে পারবো? যেমন 2 দিয়ে যদি 16-রে ভাগ দিই, প্রথমে আসে 8, তারপরে 8 আসে, তারপরে 8-এর যদি আবার 2 দিয়ে ভাগ দিই তাহলে আসে 4, 4-রে যদি আবার 2 দিয়ে ভাগ দিই আসে 2, আবার 2-রে যদি 2 দিয়ে ভাগ দিই আসে 1। সো আমরা কিন্তু ইজিলি 4 বার 16-কে 2 দিয়ে ভাগ করতে পারতেছি। সো আমাদের বাইনারি সংখ্যা সর্বোচ্চ 4 ডিজিটের হবে। 4 ডিজিট কি? এখন আমাদের 0-র জন্য আমরা লিখবো এখন 4 ডিজিট। আগে আমরা লিখছি 3 ডিজিট, এখন আমরা লিখবো 4 ডিজিট। 0-র জন্য কি 4টা 0, তারপর 1-এর জন্য হচ্ছে 3টে শূন্য দিয়ে তারপরে 1, তারপর 2-র জন্য হচ্ছে 2টো শূন্য দিয়ে 1, তারপর 3-র জন্য হচ্ছে 2টো শূন্য দিয়ে 1 1, তারপর হচ্ছে 4-এর জন্য হচ্ছে 0 1 00 মানে 0 0, তারপর 5-এর জন্য আছে 1 0 0 1, তারপর 6-এর জন্য আছে 1 0 1 0, তারপর 7-এর জন্য আছে 0 1 1 1, তারপর 8-এর জন্য আছে 1 0 0 0, 9-এর জন্য আছে 1 0 0 1, তারপর 10-এর জন্য আছে 1 0 1 0, তারপর 11-এর জন্য আছে 1 0 1 1, মানে হচ্ছে বির জন্য হেক্সাডেসিমেল কোড বির জন্য। তারপর আছে 1 1 0 0 সির জন্য, তারপর আছে 1 1 0 1 ডির জন্য, তারপর আছে 1 1 1 0 ইর জন্য, তারপর আছে 4টা 1 এফের জন্য, মানে 15 জন্য ডেসিমেল সংখ্যা। এখন আমরা হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করব? সরাসরি আমরা যখন এই 4টা মুখস্থ রাখতে পারবো তখন আমরা সরাসরি কোডগুলোর মাঝখানে বসাই দেবো। যেমন মনে করো যে 6B.28 একটা হেক্সাডেসিমেল কোড, এটাকে আমরা সমতুল্য বাইনারি কোডে রূপান্তর করব। এখানে আমাদের মনে করো প্রথমে আছে 6, তাহলে 6-এর জন্য আমাদের হেক্সাডেসিমেল কোড কত আছে চার্টে? 0110। তারপরে আছে বির জন্য কত আছে? বির জন্য আছে, এখানে আমরা বি দেখছি যে 1010, তাই না? এই যে 4টা সংখ্যা 6 এবং বি, 6 এবং বির জন্য আমরা 8টা সংখ্যা বসেছি। এবার এখানে যে পয়েন্ট আছে সেই পয়েন্ট। এরপরে 2-র জন্য কত হয়? 2-র জন্য আমাদের সেই 4টা সংখ্যা 0010। তারপরে 8-এর জন্য কত হয়? 1000। এটা হচ্ছে আমাদের সমতুল্য, মানে এই হেক্সাডেসিমেল কোডের সমতুল্য বাইনারি সংখ্যা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের আমি যোগ বিয়োগ করাবো, সেটা হচ্ছে কিভাবে বাইনারি সংখ্যা থেকে বাইনারি সংখ্যার যোগ, বাইনারি সংখ্যা থেকে বাইনারি সংখ্যার যোগ করতে হয় এবং বাইনারি সংখ্যা থেকে বাইনারি সংখ্যা বিয়োগ করতে হয়, এটা দেখাবো। তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট টুস আছে এবং অন্যান্য। তো ধন্যবাদ, তোমাদের অনেক কিছুই শেখালাম, অনেক কিছুই বোঝালাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি একান্ত না বুঝতে পারো আমারে অবশ্যই কমেন্টসে লিখে জানাবা। প্লাস ফেসবুক তো আছে, এই ফেসবুক মেসেঞ্জারে আমাকে অবশ্যই নক দিবা যে স্যার এখানে বুঝতে পারতেছি না। আশা করি আমি যতটুকু পারি তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব।